না, এটি তো আপনি আপনি একটু অফ করেন, মানে ইয়ে চলছে। বনের জমি লিজের প্রশ্নে কেন এত ভয়? আপনি কি আমার ইন্টারভিউ দিবেন না? না, কিন্তু আপনি আমার এড়াই যাচ্ছেন কেন? কারা বন উজাড়ে ব্যস্ত? বন রক্ষায় সরকারের এক হাত যখন অসহায়, তখন অন্য হাত বেপরোয়া। বিমান বাহিনীর ওই যে রসুলপুর যে ফায়ারিং রেঞ্জ, কি করবো আমি সেটা এখন তুলে দিয়ে যাবো 1 বছরের মধ্যে? কাগজে কলমে এটি টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান, ২১,০০০ একরের বিশাল শালবন। কিন্তু মহাকাশ থেকে তাকালে এই সবুজের বুকে চোখে পড়ে দগদগে ক্ষত। ঘন অরণ্যের ঠিক মাঝখানে এগুলো কিসের জ্যামিতিক নকশা? কেন বনের বুক চিরে তৈরি হয়েছে বিশাল সব ফাঁকা প্রান্তর? গুগল ম্যাপের এই সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের শুরু। গন্তব্য রসুলপুর রেঞ্জ। যত গভীরে যাচ্ছি তত বদলাতে থাকে দৃশ্যপট। এক পর্যায়ে হারিয়ে যায় শালবন। চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল কাঁটাতারের ঘেরা এক অদ্ভুত দৃশ্য। বনের জমিতে বন নেই, আছে বিশাল এক বাণিজ্যিক প্রজেক্ট। সংরক্ষিত জায়গা বলা হলেও ভেতরে চলছে কলা, টমেটো, পেয়ারা সহ নানান ফসলের রমরমা বাণিজ্যিক চাষাবাদ। দুইশো একরেরও বেশি জমিতে চলছে বিশাল বাণিজ্যিক প্রজেক্ট। এখানে কথা হয় প্রজেক্টের ম্যানেজার তোফাজ্জলের সাথে। সব মিলে এখানে কত একর জমি সব আছে? মিলে আছে 200। 200 একর। আমরা কাজ করি প্রায় 200-250 মানুষ। বর্তমানে আগের কাজ একটু কমতে আছে অফ সিজনের মতো। ক্যামেরার সামনে অস্বস্তিতে ছিলেন তোফাজ্জল, সব কথা খুলে বলতে চাচ্ছিলেন না। তবে স্বীকার করলেন লিজ দিয়ে চলছে এই চাষাবাদ। কিন্তু এই লিজ কার কাছ থেকে নেয়া? বন বিভাগ উত্তর হচ্ছে না। এটা কত টাকা দিয়ে নিছে ভাই এগুলো এটা? লিজ আনুমানিক এটা আনুমানিক 10-11 কোটি মনে হয়। 11 কোটি টাকা 10 বছরের জন্য। অবাক হতে হয় এটা শুনে। বন বিভাগের এই জমি লিজ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। পাশেই তাদের ফায়ারিং রেঞ্জ। যদিও মহড়ার জন্য তাদের প্রয়োজন মাত্র 25 থেকে 30 একর জায়গা, অথচ তারা দখলে রেখেছে 305 একর। আর অব্যবহৃত সেই জমিতেই চলছে এই লিজ বাণিজ্য। বনের জমি লিজ দেওয়ার বিষয়ে জানতে রেঞ্জের অফিসের দিকে যেতে চাইলে বাধার মুখে পড়ি আমরা। না না এদিকে এটা একটা সামরিক বাহিনীর এরিয়া না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কলাবান বলে ভাই এগুলো তো আপনাদেরই, তাই না? না না আমাদের না, এটা নিলে আপনি ওই পেজে নিতে পারবেন, এদিক দিয়ে না না, সেটা বুঝতে পারছি। এটা তো না 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 আমাদের না, এটা লিজ দেওয়া। কে লিজ দিছে? এটা আমাদের এয়ারফোর্স ওদেরকে সিভিল ভাবে দিচ্ছে। আপনি বন বিভাগের নিয়ম অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে বাণিজ্যিক চাষাবাদ নিষিদ্ধ, কিন্তু বছরের পর বছর বিমান বাহিনী এই জমিটি লিজ দিয়ে আসছে। তাহলে কি বন বিভাগ বিষয়টি জানেন না, বা দেখেও না দেখার ভান করছেন? জাতীয় উদ্যানের মধুপুর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন। যে জমিতে বাণিজ্যিক কৃষি হচ্ছে সেটি তার অধীনেই। আমাদের যতটুকু জানা মতে সেটা হচ্ছে এটা রাইট অফ ইউজের জন্য নেওয়া, জাস্ট ব্যবহারের জন্য নেওয়া। তাদের যদি ব্যবহারের প্রয়োজন না হয় সেটা আবার বন অধিদপ্তরকে ফেরত দেওয়ার কথা আর কি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার এখানে লিজ দেওয়ার তো কোনো প্রশ্নই আসার কথা না, কারণ তারা তাদের নিজস্ব ব্যবহারের জন্যই জায়গাটা ব্যবহার করবে, এটার জন্যই নেওয়া। তো লিজ তো বন বিভাগের জায়গা, তো লিজ দেওয়ার কথা না। ঢাকার বন অধিদপ্তর থেকে আমরা খুঁজে বের করি টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জের জন্য বিমান বাহিনীকে দেয়া 46 বছরের পুরনো সেই চুক্তিপত্রের কপি। 2 দফা চুক্তিতে বনের জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। 1979 সালে 103.50 একর এবং 1984 সালে 201.90 একর। সব মিলিয়ে বিমান বাহিনীকে 305 একর জমি বরাদ্দ দেন বন বিভাগ। মাত্র 2টি শর্তের বিনিময়ে এই চুক্তি হয়েছিল। প্রথমটি ছিল বনের কোনো গাছ কাটতে গেলে বন বিভাগের অনুমতি লাগবে। দ্বিতীয়টি, বরাদ্দকৃত জায়গা কোনো কাজে না লাগলে তা বন বিভাগকে ফেরত দিতে হবে।
বন বিভাগই বলছে এই দুটি শর্তই ভঙ্গ করেছে বিমান বাহিনী। তবে আমরা কথা বলতে চাই টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে, জানতে চাই বনের এই জমিটি নিয়ে কি ভাবছে তারা। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে পুরো জায়গাটা মেপে যে কতটুকু তাদের প্রয়োজন হয় এবং কতটুকু জায়গার প্রয়োজন নাই, জায়গাটা বের করে কর্তৃপক্ষের কাছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার ব্যাপারে। সেটা আমরা এবছরের গোড়ার দিকে সে কাজটা করেছি। আমরা মেপে তারপর আমরা প্রস্তাব পাঠিয়েছি যে আমাদের এখানকার মানে সিংহভাগ এলাকায় তাদের ব্যবহার হচ্ছে না। বন বিভাগের করা জরিপের তথ্য মতে বরাদ্দ পাওয়া ৩০৫ একরের মধ্যে বিমান বাহিনী নিজেরাই ব্যবহার করছে ২৫ একরের বেশি না, অর্থাৎ পুরো জমির ১০ ভাগের ১ ভাগও তাদের কাজে লাগছে না। বাকি ৯০% বা ২৮০ একর জমি তারা খাটাচ্ছে লিজ বাণিজ্যে। যদিও অবকাঠামো তৈরি করার কথা ছিল না, অবকাঠামো তৈরি এবং কিছু ফায়ারিং করার জন্য যে জায়গাটুকু দরকার সেটা খুব হার্ডলি ২৫ থেকে ৩০ একর হবে। বাকি জায়গাটা তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে লিজ দিয়ে আসছে এবং তারা ওখানে পেঁপে বা পেয়ারা এই ধরনের লেবু ফসল করে আসছে, যেটা আমাদের সাথে তাদের যে ব্যবহারের অনুমতি দেওয়ার সময় যে শর্তগুলি ছিল সেই শর্তের লঙ্ঘন বলে আমি মনে করি। আমরা খুঁজে বের করেছি কামরুজ্জামানকে। তার বাবা প্রথম বিমান বাহিনী থেকে মাত্র ১২,০০০ টাকা দিয়ে ৪ দশক আগে বনের জমি লিজ দিয়ে বাণিজ্যিক চাষাবাদ করেছিলেন। বিভিন্ন ধরনের বন জঙ্গল ঘাস হয়ে যায়। আমার আব্বা এটা প্রথমত তাদের কাছ থেকে অনুমতি নেয়, কিন্তু তারা এটা অনুমতি দিতে গিয়ে এটা একটা টেন্ডার প্রক্রিয়া বাড়া সিস্টেম করে দেয়। সেটা আমার আব্বার জীবিত থাকা অবস্থায় প্রায় ১২ বছর উনি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে উনি প্রায় ১২ বছর এটা উনি ইজারাদার ছিলেন এই জমিটার। পরবর্তীতে মাঝখানে আমাদের পরিবারের কেউ ছিলেন না। ২০০৬ সালে আবার যখন টেন্ডার প্রক্রিয়ায় আসলো তখন অনেক লোক আমাকে বলার পরে আমি এসে টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিই। কামরুজ্জামানের দেয়া তথ্য মতে ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই ১৪ বছরে তিনি একাই কোটি টাকারও বেশি দিয়েছেন বিমান বাহিনীকে, আর এই লেনদেন প্রায় পুরোটাই হয়েছে নগদে। এয়ারফোর্স টাকাটা নেয়, তারা টাকাটা নগদ নেয় মানি রিসিটের মাধ্যমে। আসলে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়, এয়ারফোর্সের বিষয়ে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি ওইভাবে কথা বলতে ইচ্ছুক না, তারা এই বিষয়গুলো কীভাবে হ্যান্ডেলিং করে। তবে ব্যাংকিংয়ের মাধ্যমে হইলে বিষয়টা আরও স্বচ্ছ হইতো, এটা আমরা তো সবাই বুঝি। আর এইভাবে যেটা নগদ যাচ্ছে সেটা তারা কিভাবে ডিলিংস করে, কিভাবে হ্যান্ডেলিং করে বিষয়টা, এই হিসাবটা আমি আসলে অতটা ক্লিয়ার না। লিজের টাকা জমা হচ্ছে পিএসআই বা প্রেসিডেন্ট সার্ভিস ইনস্টিটিউটের নামে। এটি বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাটের অধীনে থাকা একটি প্রতিষ্ঠান, কাগজে কলমে যা বাহিনীর সদস্যদের কল্যাণ ও বিনোদনের জন্য তৈরি। সামরিক পরিভাষায় পিএসআইয়ের এই আয়কে বলা হয় নন পাবলিক ফান্ড। ফিনান্সিয়াল রেগুলেশনস ফর দ্য ডিফেন্স সার্ভিসেস বা এফআরডিএস এর সংজ্ঞা অনুযায়ী এটি ইউনিটের সম্পূর্ণ নিজস্ব তহবিল, যার রাষ্ট্রীয় কোনো অডিট হয় না। বিমান বাহিনী হয়তো এই দোহাই দিয়েই নিজেদের অডিট প্রক্রিয়ার বাইরে রাখতে চায়, কিন্তু সরকারি অডিট আইন বা জিএফআর বলছে ভিন্ন কথা। ট্রেজারি চালান ছাড়া নগদ টাকা গ্রহণ করা জেনারেল ফিনান্সিয়াল রুলসের স্পষ্ট লঙ্ঘন। অডিটের ভাষায় যাকে বলা হয় মিস অ্যাপ্রোপ্রিয়েশন অব পাবলিক মানি বা সরকারি অর্থের তছরূপ। প্রজাতন্ত্রের মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে ৫ বছর সাংবিধানিক দায়িত্ব সামলানো মাসুদ আহমেদও দিলেন সেই ব্যাখ্যা। কি কি অডিট করা যাবে তা কনস্টিটিউশনে বলা আছে। বাংলাদেশ শাসনতন্ত্রে ১২৭ এবং ২৮ অনুচ্ছেদে যান, আরও অন্যান্য একে ফলো করে অন্যান্য যে সমস্ত আইন বিধিবিধান ইত্যাদি প্রণীত হয়েছে তাতে বলা আছে। সোজা কথায় গভর্নমেন্ট মানে পিওর গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝি, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, সেমি অটোনোমাস, এই ৪ ধরনের সংস্থায় যত রকম বাজেট আছে সেটা অডিটর জেনারেল অফিস অডিট করবেন। তিনি বলেন, বিমান বাহিনী এই জমিটি দিয়ে তাদের ব্যবসা করার কোনো সুযোগ নেই। বিমান বাহিনীর মানে কর্মকর্তারা সেখানে একটা বিজনেস করবেন বা প্রফিটারি করবেন সেটা প্রশ্নই আসে না। এটা তো কল্যাণকাণ্ড না। কল্যাণের জন্য যেটুকু দেওয়া হয়েছে, কারণ বাকি বিমান বাহিনীর বা ডিফেন্সের যে কোনো ডিমান্ড, যেটা আর্থিক ডিমান্ড, সেটা গভর্নমেন্ট বাজেটের মাধ্যমে দিচ্ছে।
বলে নাই যে তুমি ব্যবসা করে সেখান থেকে টাকা নিয়ে করো। এটা অডিটেবল, অবশ্যই অডিটেবল, ডিজি ডিফেন্স অডিটের অডিট করবে। তবে পুরনো ইজারাদার কামরুজ্জামান কামালের সাথে বনিবনা না হওয়ায় ইজারাদার পাল্টেছে বিমান বাহিনী। অভিযোগ আছে শুধু লিজের টাকা নয়, লাভের ভাগও চায় তারা। কামরুজ্জামান কামাল এতে রাজি না হওয়ায় দৃশ্যপটে আসে নতুন ব্যবসায়ী হযরত আলী। ওনাকে একটা কৌশল করে দিলেন যে উনি 5% লভ্যাংশের 5% বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টে জমা দিবেন। এটা একটা অকল্পনীয় বা আজগুবি একটা কথা। এটা কোনো টেন্ডার বাংলাদেশে কোনো প্রক্রিয়াতে এরকম কোনো কিছু কোনো অফিসেই এরকমভাবে কোনো টেন্ডার ড্রপিং হয় না যে লভ্যাংশের কোনো অংশ আবার তারা পে করবে, এরকম কোনো সিস্টেম বাংলাদেশে কোথাও নাই, পৃথিবীর ইতিহাসেই নাই। হযরত আলী আকন্দ একজন কৃষি উদ্যোক্তা। শেরপুর সদরে প্রায় ৮০০ বিঘা জমিতে তিনি বিভিন্ন ফলের বাগান ও নার্সারি গড়ে তুলেছেন। তার সফলতার গল্প সংবাদ মাধ্যম থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে মুখে। বিমান বাহিনী থেকে বনের পুরো জমিটি লিজ দিয়ে এখন সেখানে তিনি নানান ধরনের সবজি চাষ করছেন। অনেক ইনকাম হইতেছে বর্তমানে। এটা কি বিমানের? হ্যাঁ, ওগেরও ইনকাম, আঙ্গেরও ইনকাম। আমরা ২ মাস ধরে বর্তমান ইজারাদার হযরতের পেছনে ছুটেছি। কয়েক দফা টেলিফোনে কথা হলেও ক্যামেরার সামনে আসতে চাননি তিনি। বিমান বাহিনী থেকে জমির লিজের প্রসঙ্গ তুলতেই এড়িয়ে গিয়েছেন বারবার। আজকে কি আমাকে ৫-১০ মিনিট সময় দিতে পারবেন? আমি আপনার অফিসের আশেপাশে থাকলাম বা আমি আপনাকে ফোন দিব না, আমি তো ভাই যে ক্যান্সেলমেন্টের ডেট মানে আপনার সময় করে আমি আপনার জানাবো না। আচ্ছা, আরেকটা বিষয় ভাই একটু জানার জন্য আর কি, সেটা হচ্ছে যে ওই যে আমি তো আপনার ওই যে টাঙ্গাইলে রসুলপুরে আপনার ওই প্রজেক্টে গিয়েছিলাম, ওইটা আপনি কত বছরের জন্য ভাই লিজ নিয়েছিলেন? আচ্ছা, এটা সামনাসামনি কথা হবে না। হ্যাঁ, আমি তো বিমান বাহিনীর অফিসে ভাই। কিন্তু আমরাও হাল ছাড়িনি। খবর পাই টাঙ্গাইলের ওই লিজের জমিতেই আসছেন তিনি। সোর্সের তথ্যের ভিত্তিতেই সেখানে তার মুখোমুখি হই আমরা। তাহলে একটু আসেন, তাহলে একটু আনার সুযোগে। কিন্তু বনের জমিতে দাঁড়িয়েও তিনি লিজের টাকার অঙ্ক নিয়ে লুকোচুরি করেন। ভাই আপনি কি আমার ইন্টারভিউ দিবেন না? না, কিন্তু আপনি আমার এড়াই যাচ্ছেন কেন? তাহলে একটু বলেন যে এখানে কত একর জমি আপনি লিজ নিয়েছেন? এই কত একর এটা আমার দেখতে হবে, বললাম। মানে কত বছরের জন্য লিজ নিয়েছেন? এটা আমি দেখে বলবো আপনারা। এটা কত বছর, এটা আপনি একটু বলেন। দেখে বলতে হবে সব কাগজ। এটা কি 10 বছরের জন্য লিজ দিয়েছেন না আপনি? আমি দেখে বলতেছি আপনাকে। ইজারাদার যখন তথ্য লুকাচ্ছেন তখন আমরা নজর দেই দলিলে। কোন প্রক্রিয়ায় বিমান বাহিনী জমি লিজ দেয় সেটি বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় কোনো শর্ত ছাড়াই এই চুক্তি করা হচ্ছে। অর্থাৎ বনের গাছ না কাটার কোনো শর্ত নেই সেখানে, যার ফলাফল বনের ভেতর ন্যাড়া ভূমি। বিমান বাহিনীর এই জমি ব্যবহার না করে ফেলে রাখলেও বনের কোনো ক্ষতি হতো না। এখন যতটা না হচ্ছে চাষাবাদ করার জন্য লিজ দেওয়ার কারণে। সরেজমিনে গিয়ে আমরা সেটি দেখতে পাই। প্রতিদিন এভাবেই গাছ কেটে বানানো হচ্ছে চাষাবাদের জমি। বন বিভাগের আইনে সামাজিক বনায়নের সুযোগ আছে ঠিকই, কিন্তু সেখানে এমন ফলনের জন্য বনের আবাদ করতে দেয়া হয় যেগুলোর রোদ লাগে না, ছায়ায় ফলানো যায়, যেমন আদা হলুদের মতো মশলা। অথচ ইজারাদাররা টমেটো পেঁপের মতো সবজি আবাদ করছে। আর এই ধরনের সবজির জন্য দরকার হয় কড়া রোদ, আর সেই রোদের খোঁজেই নির্বিচারে বলি দেওয়া হচ্ছে শালবন। সংরক্ষিত বনভূমি, সেখানে আপনার বনই তো থাকার কথা। সেখানে আপনার এই যে কৃষি ফসল বা অন্যান্য ফসল তো থাকার কথা না আর কি। এটা যেহেতু কোনো কৃষিজ ভূমি না, এটা বনভূমিতে বন থাকবে, সেখানে বন্য প্রাণী থাকবে, জীববৈচিত্র্য থাকবে, বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল গড়ে উঠবে, এটাই হচ্ছে হওয়ার কথা আর কি। তো সেক্ষেত্রে যদি এখানে অন্যভাবে লিজ দেওয়া হয় তাহলে তো আমাদের যে বন কমে যাবে। মানুষের প্রবেশাধিকার যদি একটা বনের মধ্যে থাকে তাহলে মানুষজন দেখা যাবে যে আমাদের গাছ কাটার প্রবণতা বেড়ে যাবে, কিংবা বিভিন্ন বন অপরাধের প্রবণতা বেড়ে যাওয়ার এই আশঙ্কা থাকে। স্যাটেলাইট থেকেও বন ধ্বংসের এই চিত্র লুকানো যায়নি। গুগল আর্থের এই ছবিগুলো দেখুন। উপরের ছবিটি ২০০০ সালের ডিসেম্বর মাসের। লাল দাগ দেওয়া অংশগুলো খেয়াল করুন, পুরোটাই তখন ছিল ঘন সবুজ শালবন। আর ঠিক নিচেই দেখুন ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের চিত্র। মাত্র ২৪ বছরের ব্যবধানে সেই সবুজ বন উধাও। লাল দাগের সেই জায়গাগুলোতে এখন বনের বদলে দেখা যাচ্ছে সবজি ক্ষেত। অর্থাৎ গত ২ যুগ ধরেই ধাপে ধাপে হত্যা করা হয়েছে এই বনের প্রাণ প্রকৃতিকে। ১৯৮২ সালে আমাদের এই মধুপুর টাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।
এবং যখনই জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, আপনি জানেন যে সেই উদ্যানটাতে বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যই মূলত এটা ঘোষণা করা হয়। কিন্তু যখনই এটা বিকট শব্দে এখানে আপনার ফাইটার আসে বা যখন এটার ফায়ারিং করা হয়, ফাইটারের শব্দ অনেক বেশি, তো তখন মানে শব্দ বিভ্রাট হয়ে এই বানর এবং অন্যান্য হরিণ এগুলি এদিক সেদিক ছুটাছুটি করতে গিয়ে গাড়ির নিচে পড়ে চাপা পড়ে মারা যায়। এরকম বেশ কয়েকটি নজির আছে। একদিকে ইজারাদারদের যখন সবজি চাষের ধুম, তখন বনের উপর নির্ভর করা মানুষরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে বনের সুযোগ সুবিধা থেকে। বিমানঘাটির কাঁটাতার ঘেঁষে গ্রামের বাড়ি ৭০ বছর বয়সী চরেন্দ্রতি ছিলেন। একসময় বনেই ছিল তার জীবিকা, বেঁচে থাকার আশ্রয়। কিন্তু চোখের সামনে তিনি দেখেছেন কিভাবে ঘন জঙ্গল উজাড় হয়ে পরিণত হয় নাড়াভূমিতে। ৭০ বছরে জঙ্গল আসলে অন জঙ্গল নাই, দোয়া অন কিছু নাই, বাঘ ভালুক দেখা যায় না, পশু পাখিও খাওয়ানোর জু নাই, মানুষেরও আমরা আগে আলু তুলা খাইতাম, আলুর দাও নাই, খড়ি নিতাম, খড়ি দাও নাই। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে স্টার নিউজের পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর সাথে একাধিকবার যোগাযোগ করা হয়। পাঠানো হয় লিখিত প্রশ্ন। ২৫ জানুয়ারি পাঠানো প্রশ্নে ২ সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সাড়া মেলেনি। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো সাড়া দেয়নি। ক্যামেরার সামনে কেউ কথা না বললেও সরকারিভাবে চালাচালি হওয়া বেশ কিছু চিঠি এসেছে আমাদের হাতে। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেয়া ওই চিঠিতে বিমান বাহিনীকে বরাদ্দকৃত পুরো জমিটি চেয়ে বসেছেন খোদ বন অধিদপ্তর। কারণ হিসেবে তারা স্পষ্ট করে বলেছেন ওই জমিতে বাণিজ্যিক কৃষি চাষাবাদ করা ও ফায়ারিং কার্যক্রম পরিচালনা করা জীববৈচিত্র্য ও নিরাপত্তার জন্য চরম হুমকি। বন বিভাগের প্রধান হিসেবে যার দায়িত্ব এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সে প্রধান বন সংরক্ষকের কাছে যাই আমরা। কিন্তু বিমান বাহিনীর প্রসঙ্গ নিতেই এই কর্মকর্তা এতটাই অস্বস্তিতে পড়েন। না, চুক্তি তো অবশ্যই এটি দেখতে হবে চুক্তিটা, কারণ এটা না, এটি তো আপনি একটু অফ করে মানে চলছে না 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 আমি আপনাকে বলি, কিছু মনে করেন না, আপনি একটা সেনসিটিভ ইস্যু নিয়ে ইন্টারভিউ করার জন্য আসছেন, আগে আমাকে ইনফর্ম করা উচিত ছিল। না না একটা আমার কাছে আছে, না না চুক্তির কাগজ আছে, সেটা ঠিক আছে। ক্যামেরার সামনে তিনি সব খুলে বলতে রাজি হচ্ছিলেন না, শুধু বনের জমি ফেরত যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। 305 একর জায়গা, এখানে যে উদ্দেশ্য দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য ব্যতি রেখে ওই জায়গাটি ভিন্ন উদ্দেশ্য, অর্থাৎ কৃষিকাজেও কিছু জায়গা ব্যবহার করা হচ্ছে। এই সংস্থাকে এই পরিমাণ জায়গা দেওয়া হয়েছিল এবং এই পরিমাণ জায়গা এখান থেকে অন্য কাজে ব্যবহার হচ্ছে, কৃষিকাজে ব্যবহার হচ্ছে এবং ওনারা সাবলিজ টাইপের দিচ্ছে। সো এটি সাবলিজ দেওয়া বন্ধ করে ওই যেটি ব্যবহার হচ্ছে না সেই জায়গাটি বন বিভাগের কাছে ফেরত দেওয়ার জন্য আমরা সরকারকে জানিয়েছি। এই বন রক্ষার লড়াইটা অবশ্য নতুন নয়। পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলার প্রধান হিসেবে সৈয়দা রেজওয়ানা হাসান বহু বছর ধরেই মধুপুরের এই শালবন এবং এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার নিয়ে আদালতে লড়াই করেছেন। পরিবেশ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ঘোষণা দিয়েছিলেন মধুপুরের বন থেকে বাণিজ্যিক সবজি ও আনারস চাষ উচ্ছেদ করা হবে। এই বনভূমি ধ্বংসের একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থাকে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। আমরা সকল সরকারি সংস্থাকে লিখবো যে বরাদ্দ দেওয়া হয়েছিল এরশাদ সাহেবের সময়, আপনারা সরে যান, বললেই তারা কালকে সরতে পারবে না, তাদের একটা সময় লাগবে। সকলকেই একটা ভালো দৃষ্টান্ত স্থাপনে তো এগিয়ে আসতে হবে। আমি যদি একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে শালবনের ভিতর আমার স্থাপনা রেখে দেই আর এটাকে জাতীয় স্বার্থ বলি, এটা কখনো আসলে জাতীয় স্বার্থ হবে না। হ্যাঁ, এই বিষয়ে কথা বলতে স্টার নিউজের পক্ষ থেকে কয়েকবার পরিবেশ উপদেষ্টার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেছি আমরা, উত্তর মেলেনি। অবশেষে আমরা মুখোমুখি হই রাজধানীর একটি অনুষ্ঠানে, কিন্তু বনের লিজ নিয়ে প্রশ্ন করাতেই কিছুটা মেজাজ হারান রিজওয়ানা হাসান। আরেকটা প্রশ্ন ছিল আপা, সেটা বিমান বাহিনীর ওই যে রসুলপুর যে ফায়ারিং রেঞ্জ, কি করবো আমি সেটা এখন তুলে দিয়ে যাবো 1 বছরের মধ্যে? খামাখা প্রশ্ন করলে হইলো না, কিন্তু সেটা আপনারা উদ্ধার করতে কেন পারছেন না? বা আপনি তো কেন পারছেন না মানে একটা দিয়ে দিয়েছে বন্দোবস্ত করে, আমি কেমন করে উদ্ধার করব? বন্দোবস্ত বাতিল করে দিব না, কিন্তু এটা তো লিজ দেওয়ার সময় লিজ দেওয়ার নিয়ম নাই, তারা আবার উল্টো অন্যজনের কাছে লিজ দিচ্ছে। সেটা তারা করতে পারে না, সেই ব্যাপারে বন বিভাগ ওদেরকে চিঠি পাঠাইছে।
সে ব্যাপারে বন বিভাগ ওদেরকে তো লিস্ট দিয়ে ফেলতো, তার আমার কিছু এখন করার নাই। তবে আমি চিঠি লিখছি যে ফেরত দিতে আসতে। বিমান বাহিনীর প্রধানের সাথে কথা বলছি, বলছি এখান থেকে আপনারা সরে আসেন আস্তে আস্তে, কারণ তখন জমি ছিল না, এখন তো অনেক জমি আছে, তাই না? এইটা একটু আমাদের সাথে ক্যামেরার সামনে একটু এখন একটু বলতে পারবো না। চার দশক আগে বনের এই জমিটি বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে এই জমিটির সামান্য অংশই বিমান বাহিনী ব্যবহার করছে। রাষ্ট্রের এক হাত বন রক্ষা করতে চায়, অন্য হাত নিলামে তোলে। মাঝখানে বলি হয় মধুপুরের শালবন। লিজের মেয়াদ শেষ হবে, নতুন করে ইজারাদারও আসবে, টাকার অঙ্ক বাড়বে। কিন্তু এই বাণিজ্যে বিপন্ন হবে বন এবং বনের উপর নির্ভর করা হাজারো আদিবাসী মানুষের অস্তিত্ব।